প্রথম বিশ্বযুদ্ধ বিংশ শতাব্দীর প্রথমার্ধের একটি বিভীষিকাময় ঘটনা হলো প্রথম বিশ্বযুদ্ধ। এর অর্থ যে একটা উল্লেখযোগ্য, বিভীষিকা মানে কি বলছে, মানে খারাপ দিক। একটা যুদ্ধ মানে তো কোনো পৃথিবী বা দেশের পক্ষে, কোনো দেশের পক্ষে সেটা ভালো দিক হতে পারে না। যুদ্ধ মানে প্রচুর খরচ, যুদ্ধ মানে ধ্বংস। তাই বলছে একটি বিভীষিকাময় ঘটনা হলো প্রথম বিশ্বযুদ্ধ। বিধাতার অভিশাপের মতো পৃথিবীর বুকে এই যুদ্ধ দেখা দেয়। বিশ্বের প্রতিটি শক্তিমান দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। অর্থাৎ বিশ্বের বড় বড় তাবৎ শক্তিমান দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইটালি, তারপরে এদিকে এশিয়ার রয়েছে জাপান, তারপরে জার্মানি, এই শক্তিধর দেশগুলি এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তবে আরও কিছু শক্তিধর দেশ এবং ছোট ছোট দেশ, যেমন ভারতবর্ষ সরাসরিভাবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ না করলেও ইংল্যান্ড ভারতের থেকে সেনা নিয়ে যুদ্ধ করতে পাঠিয়েছিল। তাহলে প্রায় বড় বড় দেশ, শক্তিমান দেশগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই প্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধ কোনো একটিমাত্র কারণে সংগঠিত হয়নি, এর পিছনে বহুবিধ কারণ ছিল। তাহলে এই বিশ্বযুদ্ধ কিন্তু কোনো একটা কারণে সংগঠিত হয়নি, এর পিছনে বহু কারণ ছিল। তাহলে এই যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দ থেকে? 1914 খ্রিস্টাব্দে, তো 1914 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে এই যুদ্ধের কারণগুলো আমরা এখন পরপর আলোচনা করব। এক হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, জাতীয় চেতনা বৃদ্ধি। তাহলে বলছে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হলো আহত ও অতৃপ্ত জাতীয়তাবোধ। বলকান, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, সার্বিয়া প্রভৃতি প্রতিটি রাজ্যই প্রচলিত ব্যবস্থায় প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। মানে এই যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলো কি হচ্ছে, তাদের দেশে যে প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত শাসন কাঠামো, তাতে তারা ক্ষুব্ধ ছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্যরা। যেমন অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত বসনিয়া ও হার্জেগোভিনা সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। আবার ফ্রান্স ও প্রাশিয়ার দখল থেকে আলসাস ও লোরেনকে মুক্ত করতে চেয়েছিল। তাহলে কি বলছে? অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত, তাহলে বসনিয়া ও হার্জেগোভিনা। তাহলে এই বসনিয়া ও হার্জেগোভিনাকে কে শাসন করতো? এই দুটো ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, মানে ছোট ছোট রাষ্ট্র, এদেরকে এরা ছিল অস্ট্রিয়া, এদেরকে শাসন করতো। কিন্তু এরা অস্ট্রিয়ার শাসনে থাকতে চায়নি। এই বসনিয়া এবং হার্জেগোভিনা চেয়েছিল সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে। সার্বিয়া একটা আলাদা দেশ ইউরোপের, এই সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল বসনিয়া হার্জেগোভিনা। তাহলে তারা ক্ষুব্ধ ছিল কেন? তারা ক্ষুব্ধ ছিল, তারা অস্ট্রিয়ার সাথে থাকতে চায় না, তারা সার্বিয়ার সঙ্গে থাকতে চায়। আবার ফ্রান্স প্রাশিয়ার দখল থেকে, তাহলে ফ্রান্সকে প্রাশিয়ার দখল থেকে আলসাস ও লোরেনকে মুক্ত করতে চেয়েছিল। তার আলসাস আর লোরেন ছিল হচ্ছে প্রাশিয়ার দখলে। ভালো করে শুনবি এবং লাইনগুলোকে বুঝতে হবে, কিন্তু নাহলে মুখস্থ করে হবে না। যে আলসাস ও লোরেন ছিল প্রাশিয়ার দখলে, ফ্রান্স চেয়েছিল এদেরকে আলাদা করে মুক্ত করে দিতে। এই সকল বিভিন্ন উত্তেজনা দ্বন্দ্বের চূড়ান্ত পরিণত হলো প্রথম বিশ্বযুদ্ধ। মানে কে কার সাথে থাকতে চায়, কে চায় না। তাহলে এই যে যখন তাহলে স্বাভাবিকভাবে আমাকে কেউ যদি কেউ আটকে রাখে, আমি চাই না সেখানে আটকে থাকতে, তাহলে আমি একটা সময় যে আমাকে আটকে রেখেছে তার বিরুদ্ধে আন্দোলন করব এবং তার থেকে মুক্ত হতে চাইবো, এটাই স্বাভাবিক নিয়ম। পয়েন্ট 2, ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। ঔপনিবেশিক মানে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে যে সময় দাঁড়িয়ে, সে সময় যে কি ছিল, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশগুলির যে এশিয়া এবং আফ্রিকার ছোট ছোট দেশগুলোতে তাদের উপনিবেশ স্থাপনের করার চেষ্টা করেছিল। আর উপনিবেশ স্থাপনের মূল লক্ষ্য কি ছিল? আমরা শিল্প বিপ্লব সংগঠিত ওখানে পড়েছি যে উপনিবেশ স্থাপনের মূল লক্ষ্য ছিল যে এই শিল্পজাত পণ্য বিদেশে বিক্রি করা এবং সেই বিদেশ থেকে বা উপনিবেশ যেখানে স্থাপন করবে বা বিদেশ থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল স্বল্প মূল্যে ক্রয় করা। তাহলে বাণিজ্যিক স্বার্থ তাদের ছিল এর মধ্যে। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রাধান্য স্থাপনের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। মানে ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে কে কোথায় দখল করবে। যেমন কার মধ্যে হয়েছিল? ইংল্যান্ড, স্পেন, ওদিকে পর্তুগাল, ডেনমার্ক, হল্যান্ড, হ্যাঁ, ফ্রান্স, এই দেশগুলো এদের মধ্যে কিছু উপনিবেশ স্থাপন নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ইংল্যান্ড ও ফ্রান্স উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। তাহলে কোন কোন দেশ উপনিবেশ স্থাপনে এগিয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্স। জার্মান সম্রাট
কাইজার দ্বিতীয় উইলিয়াম উপনিবেশ বিস্তারে আগ্রহী হলে এবং নৌবাহিনী বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করলে জার্মানি অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। বলছে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম কি হয়, উপনিবেশ বিস্তারে আগ্রহী হলে। তাহলে কারা এগিয়েছিল উপনিবেশ বিস্তারে? ইংল্যান্ড ও ফ্রান্স। এবার জার্মানির যে রাজা সম্রাট তিনি উপনিবেশ বিস্তারে আগ্রহী হলো এবং নৌবাহিনী তিনি বৃদ্ধির কর্মসূচি, নৌবাহিনীকে দখল, কারণ তখন তো একমাত্র যুদ্ধের মাধ্যম ছিল নৌবাহিনী। তখন যুদ্ধ বিমান সেভাবে তৈরি হয়নি, যুদ্ধ বিমান হয়নি, বা স্থলপথে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা পসিবল ছিল না। তাই একমাত্র রণতরী বলা হয় যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ বা তার পূর্বে যে বিভিন্ন যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, যে দেশের রণতরী অর্থাৎ নৌবাহিনী যার যত শক্তিশালী ছিল সেই দেশ তত, মানে নৌবাহিনী যার শক্তিশালী সেই যুদ্ধে জয়লাভ করতে পারে এমন একটা বিষয় ছিল। তাহলে তিনি নৌবাহিনী আরো শক্তিশালী করার চেষ্টা করলো। জার্মানি অন্যান্য ইউরোপের শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হলো। এবার তাহলে জার্মানি তো নৌবাহিনী স্ট্রং করে এবং অন্যান্যদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। তাহলে এই ছিল দুটো কারণ। এক নম্বর পয়েন্ট বললাম অতৃপ্ত জাতীয়তাবাদ, অর্থাৎ দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, যে আমি অন্যের দখলে থাকতে চাই না, নিজে মুক্ত হতে চাই, কেউ কাউকে মুক্ত করতে চায়, এই নিয়ে নিজেদের মধ্যে একটা গন্ডগোল এবং তার থেকে দ্বন্দ্বের সূত্রপাত। এবং পয়েন্ট 2 ছিল ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। তাহলে উপনিবেশ স্থাপন করা এবং সেখানে তার শিল্পজাত পণ্য বিক্রি করা, বাজার তৈরি করা, এই ছিল। সমরসজ্জা মানে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন সেনাবাহিনী, সে নৌবাহিনী হতে পারে, হস্তি বাহিনী হতে পারে, এরকম বাহিনী। তাহলে শিল্প বিপ্লবের পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তাহলে বৈপ্লব আগে ছিল সামান্য কিছু হয়তো অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পরে কি হলো যে অস্ত্রের ক্ষেত্রেও একটা বৈপ্লবিক পরিবর্তন, বিভিন্ন উন্নত যন্ত্র, উন্নত যুদ্ধাস্ত্র তৈরি হতে শুরু করলো। বলছে মিনিটে 20 থেকে 30টি গুলি ছোড়ার মতো আধুনিক বন্দুকও তৈরি হয়। তাহলে আগে কি ছিল? ওয়ান শাটার বন্দুক বলা, মানে একবারই হয়তো একটা বন্দুকে একটা গুলি ভরে সেই গুলি করা হতো, তারপরে আবার একবার বন্দুক গুলি ভরতে হতো, তারপরে আবার করতে হতো। কিন্তু এই সময় যে এক মিনিটে 20 থেকে 30টা গুলি ছুটতে পারে, বিভিন্ন সিনেমায় দেখেছি এরকম গুলি চালাতেই থাকে, সেই টাইপের আধুনিক বন্দুক ওই সময় তৈরি হয়েছিল। 1900 খ্রিস্টাব্দে ফ্রান্স, 1906 খ্রিস্টাব্দে জার্মানি সাবমেরিন প্রস্তুত শুরু করে। সাবমেরিন মানে জলের তলায় যে জাহাজগুলো, ডুবো জাহাজ যেগুলো বলা হয়, তাই এই সাবমেরিন প্রস্তুত করতে ফ্রান্স 1900 খ্রিস্টাব্দ থেকে এবং জার্মানি 1906 খ্রিস্টাব্দে শুরু করে। 1906 খ্রিস্টাব্দ থেকে শুরু করে নৌবাহিনী নির্মাণের তীব্র শুরু হয়। মানে 1906 খ্রিস্টাব্দ থেকে কি শুরু হয়? নৌবাহিনী নির্মাণের তীব্র প্রতিদ্বন্দ্বিতা, মানে বিভিন্ন দেশের মধ্যে কে কত তাড়াতাড়ি সাবমেরিন তৈরি করবে, উন্নত যন্ত্রপাতি তৈরি করবে, উন্নত টেকনোলজি তৈরি করবে এবং যুদ্ধক্ষেত্রে তাদের নৌবাহিনীকে স্ট্রং করবে, সেগুলো শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। জার্মানি ও ব্রিটিশ নৌবাহিনীর পূর্বের তুলনায় দ্রুত গতিসম্পন্ন শক্তিশালী কামান বহনে সক্ষম জাহাজ নির্মাণ শুরু করে। তাহলে জার্মানি এবং ব্রিটিশ নৌবাহিনী কি হয় যে দ্রুত গতিসম্পন্ন, খুব তাড়াতাড়ি, এবং জাহাজের উপরেই কামান শক্তিশালী বা আরও ভারী বৃহৎ আকারের কামান সে জানি বহন করতে পারে, এগুলো তারা নির্মাণ করতে শুরু করে। এই সময় তৈরি হয়েছিল গ্রেভ নট নামক যুদ্ধ জাহাজটি। তাহলে কোন সময়? 1906 খ্রিস্টাব্দ বা তার এই পরবর্তী সময় গ্রেভ নট একটি যুদ্ধ জাহাজ উল্লেখযোগ্য এটা তৈরি হয়। এক্ষেত্রে খেয়াল রাখা দরকার, সমরসজ্জা বৃদ্ধি কেবল জার্মানি বা তার মিত্ররা করেনি, ইংল্যান্ড, ফ্রান্স একইভাবে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করেছিল। অর্থাৎ শুধু মানে জার্মানি বা তার এরাই কিন্তু শুধুমাত্র, বা ব্রিটিশ, ইংল্যান্ড এরা কিন্তু শুধু একমাত্র করেনি, এর সাথে সাথে ফ্রান্স বা আরও অন্যান্য যে দেশগুলো ইউরোপে, তারাও কিন্তু একই সাথে সমরসজ্জা বা তারা আরও অস্ত্রশস্ত্র তৈরি করতে শুরু করেছিল। এই ছিল 3 নম্বর পয়েন্ট, যে কে কেমনভাবে তাদের সেনাবাহিনীকে সাজাবে, তাদের নৌবাহিনীকে সাজাবে, এইগুলো মানে তারা, সেটা একটা পয়েন্ট ছিল যে সমরসজ্জা। নেক্সট পয়েন্ট, কাইজার উইলিয়ামের দায়িত্ব। বলছে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম শক্তিবাদী নীতি ত্যাগ করে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। তাহলে কে বলছে? সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম শক্তিবাদী নীতি ত্যাগ করে কি করে? সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। সাম্রাজ্য তিনি যে আরো শক্তি, শুধু শক্তি বাড়িয়ে যাবো এমন না, তিনি কি করলেন? এই যে শক্তি সঞ্চয় করেছি, এবার বিভিন্ন দেশকে দখল করব, জয় করব, অর্থাৎ সাম্রাজ্যকে বাড়াবো। সাম্রাজ্য বিস্তার নীতি মানে সাম্রাজ্যকে বৃদ্ধি করা। এই উদ্দেশ্যে তিনি জার্মানির নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলে
এই উদ্দেশ্যে তিনি জার্মানি নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন। তাহলে নৌশক্তি যদি বৃদ্ধি হয়, তাহলে ওই যে আগেও বললাম যে নৌবাহিনী বৃদ্ধি করলে সাম্রাজ্য বিস্তার করা যাবে, ফলে অন্যান্য দেশ আতঙ্কিত হয়। এছাড়া রাশিয়ার সঙ্গে রি-ইন্স্যুরেন্স চুক্তির নবীকরণ না করলে রাশিয়া ক্ষুব্ধ হয়। রি-ইন্স্যুরেন্স মানে নিজেদের মধ্যে আর ঝামেলা হবে না, কেউ কারোর ক্ষতি হলে সেগুলো তারা রিকভারি করবে। সেটা যখন জার্মানি আর রাশিয়ার সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি, অর্থাৎ সেই চুক্তি আর তারা পুনরায় করেনি, এর ফলে রাশিয়া কি আর জার্মানির উপর ক্ষেপে যায়। এই সকল কারণে অন্যান্য দেশের সঙ্গে জার্মানি দ্রুত বাড়তে থাকে। তাহলে জার্মানি কিন্তু শুধুমাত্র হিটলারের সময় থেকে না, হিটলার তো অনেক পরে আসছে, হিটলারের পূর্বেও বিভিন্ন মানে নিজের শক্তি দেখাতে তিনি আর কি ব্যস্ত হয়ে পড়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম। রাশিয়া ক্ষুব্ধ হয়, এই সকল কারণে অন্যান্য দেশের সঙ্গে জার্মানি দ্রুত বাড়তে থাকে। কাইজারের এই সকল সাম্রাজ্যবাদী কার্যকলাপকে অনেক ঐতিহাসিক বিশ্বযুদ্ধের অন্যতম কারণ বলে মনে করে। তাহলে কাইজার দ্বিতীয় উইলিয়াম নিজে যখন শক্তিশালী হতে শুরু করলো, নৌবাহিনী বাড়াতে শুরু করলো, তিনি আর কারোর ধার ধারলেন না যে তিনি রাশিয়ার সঙ্গে তার চুক্তি পুনর্নবীকরণ করেননি, রি-ইন্স্যুরেন্স চুক্তি, অর্থাৎ বললেন রাশিয়াকে আর কোনো ক্ষতিপূরণ দেবো না। আবার কাইজার দ্বিতীয় উইলিয়াম যখন ভাবলেন যে রাশিয়াকেও বা কারোর সাথেই তার আর প্রয়োজন নেই, তিনি নিজে শক্তিশালী হয়ে উঠেছেন, তখন তিনি নিজের মতন করে চলতে শুরু করলেন এবং কারোর সাথে সেই রকম সম্পর্ক রাখলেন না। এবং অনেক ঐতিহাসিক মনে করেন কাইজার উইলিয়ামের এই যে অন্যকে পাত্তা না দেওয়া, যেটা সহজ ভাষায় বলে অন্যকে গুরুত্ব না দেওয়া, একটু ভালো করে বললে যে অন্য দেশকে গুরুত্ব না দেওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ বলে মনে করে অনেক ঐতিহাসিক। নেক্সট পয়েন্ট, পরস্পর বিরোধী শক্তিজোট। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ পরস্পর বিরোধী শক্তিজোটের সঙ্গে যুক্ত হয়ে ভীতি, বিদ্বেষ ও সন্দেহের পরিস্থিতি সৃষ্টি করে। অর্থাৎ পরস্পর বিরোধী শক্তিজোট মানে কি, মানে ধর কেউ 6 জন রয়েছিস, 6 জনের মধ্যে তোরা 2 জন, কেউ 3 জন আলাদা আলাদা হয়ে গেছে, যে এই 3 জন ওই 3 জনের বিরুদ্ধে, ওই 3 জন এই, মানে 2টো দলে ভাগ হয়ে গেছিস। তাহলে বিভিন্ন শক্তিশালী দেশগুলো সেই সময় পরস্পর বিরোধী শক্তিজোট গঠন করে। এবার আমরা 3 জন একদিকে, আরেক 3 জন একদিকে, মনে কর 6 জন আছি, তা আমরা 3 জন কি হচ্ছে, ওরা ভাবছে আমরা একটা কিছু আলোচনা করছি, ওদেরকে শোনাচ্ছি না, কানে কানে কথা বলছি, তাহলে ওদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো। হয়তো ওদের নামে আমরা কিছু বলিই নি, কিন্তু ওদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো যে আমাদের বিরুদ্ধেই হয়তো ওরা কোনো কথা বলছে। আবার একইভাবে ওরা যখন করবে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। তাহলে এইভাবে পরস্পরের বিরুদ্ধে একটা ভয়, বিদ্বেষ, একটা সন্দেহের পরিস্থিতি সৃষ্টি হলো। একদিকে থাকে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গঠিত ত্রিশক্তি চুক্তি। তাহলে 2টো জোট হয়েছিল, একটা ত্রিশক্তি চুক্তিতে কে ছিল, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি। অপরদিকে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়াকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী। তাহলে ত্রিশক্তি চুক্তিতে কারা ছিল, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি। আর ত্রিশক্তি মৈত্রীতে কারা ছিল, ত্রিশক্তি মৈত্রীতে ছিল ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া। মানে এরা একদিকে, ওরা একদিকে, 2টো আলাদা আলাদা জোট। এই জোটের পারস্পরিক সন্দেহ, ভীতি ও ক্ষমতা বৃদ্ধির প্রয়াস বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করে। ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রীর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে। মানে এই দুটো যে শক্তি জোট, মানে এই 3টে দেশ বন্ধু ছিল, ওই 3টে দেশ বন্ধু ছিল, এদের মধ্যে যে বিভিন্ন মানে লড়াই, মূলত কে আরো শক্তিশালী হবে, এই লড়াই তাদের মানে প্রথম বিশ্বযুদ্ধের পথকে আরো প্রস্তুত করে দেয়, আরো সুগম করে দেয়। তাহলে এই ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মানে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যদিও এই ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি চুক্তি, এই যে শক্তি দেশ, এই যে বন্ধু দেশগুলো সবসময় কিন্তু এরা এক ছিল না। পরবর্তী সময় দেখা গেল রাশিয়া ইংল্যান্ডের থেকে আলাদা হয়ে গেছিলো, অন্য গোষ্ঠীতে চলে গেছিলো। মানে প্রথমে একসাথে ছিল, আবার হয়তো নিজেদের মধ্যে ঝামেলা, কোনো একটা কারণে মনোমালিন্য হয়েছে, তখন তারা আবার শিবির বদল করেছে। শিবির বদল বলতে তারা ওই দল থেকে এই দলে এসছে, এই দল থেকে ওই দলে গেছে, এরকম হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বলকান সমস্যা। এই বলকান সমস্যা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ। বলছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকাংশেই দায়ী ছিল বলকান অঞ্চলের উত্তেজনা। বিভিন্ন বলকান জাতিগণ আন্দোলন দ্বারা তুরস্কের অধীনতামুক্ত হলেও তাদের পারস্পরিক বিরোধের চূড়ান্ত মীমাংসা হয়নি। তুরস্ক এই বলকান অঞ্চলের বেশ কিছু বিভিন্ন জাতিকে, একটা জাতিগোষ্ঠীকে নিজেদের অধীনে রেখেছিল। তারা তুরস্ক থেকে যখন মুক্ত হয়েও ছিল, তারপরেও তাদের মধ্যে কিন্তু সব কিছুর পারস্পরিক বিরোধের, মানে নিজেদের মধ্যে যে বিরোধের মীমাংসা পুরোপুরি ঘটেনি। অর্থাৎ আমরা হয়তো 3 ভাই একসাথে থাকতো, 3 ভাই আলাদা হয়ে গেছে,
হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ, বিদ্বেষ, রাগ এগুলো কিন্তু বর্তমান সেই সময়ও ছিল। আবার বার্লিন চুক্তির শর্তভঙ্গ করে অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনাকে নিজেদের সঙ্গে যুক্ত করলে উত্তেজনা বৃদ্ধি পায়। তাহলে বার্লিন চুক্তির মাধ্যমে কী হয়েছিল, অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই চুক্তিতে কী ছিল, তো অস্ট্রিয়ারদেরকে দখল করবে না, কিন্তু এই চুক্তি অস্ট্রিয়া মানেনি, না মেনে নিজে কী করেছিল, বসনিয়া এবং হার্জেগোভিনাকে আবার নিজেদের অধীনে নিয়ে নিয়েছিল, নিজেদের শাসন করা শুরু করেছিল। সার্বিয়ার নেতৃত্বে সর্বস্লাভ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার জনগণ। তাহলে কার নেতৃত্বে, যখন অস্ট্রিয়া বসনিয়া এবং হার্জেগোভিনাকে দখল করে নেয় তখন সার্বিয়ার নেতৃত্বে, হ্যাঁ সার্বিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, তার নেতৃত্বে এই সমস্ত স্লাভ জাতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কাদেরকে না, এই বসনিয়া ও হার্জেগোভিনার জনগণ, যে সার্বিয়া হচ্ছে মূল নেতৃত্ব দেয়, এদের নেতৃত্বে যে অস্ট্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য এরা আন্দোলন করতে শুরু করে। ইতিমধ্যে দারদানেলিস প্রণালীতে রুশ যুদ্ধজাহাজ চলাচলকে কেন্দ্র করে অস্ট্রো রুশ সম্পর্ক নিদারুণ অবনতি হচ্ছিল। অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কে অবনতি হয়, মানে সম্পর্ক খারাপ হয়। কেন, দারদানেলিস প্রণালীতে রাশিয়া যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। এবার যুদ্ধজাহাজ পাঠালে অস্ট্রিয়া ভাবে তো আমাকে আক্রমণ করতে আসছে, এই নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়। ফলে রাশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে সার্বিয়াকে মদত দিতে থাকে। রাশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে, তাহলে সার্বিয়া কি করেছিল, সার্বিয়ার অংশ হচ্ছে হার্জেগোভিনা আর হচ্ছে ওই বসনিয়া। তাহলে সার্বিয়া তো চাইবে, আর অস্ট্রিয়া সেই দুটো অংশকে দখল করে নিয়েছে, তা সার্বিয়া কি চাইবে, ওই দুটোকে নিজের অধীনে আবার পুনরায় ফিরিয়ে আনতে। রাশিয়া সার্বিয়াকে সাপোর্ট করছে, তুমি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করো এবং তোমার যে দুটো অঞ্চল নিয়ে নিয়েছে সে দুটো ফিরিয়ে আনো। অস্ট্রিয়ার সর্বশক্তি দিয়ে আন্দোলন বন্ধ করতে সচেষ্ট হয়। অস্ট্রিয়া কিন্তু এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং করায়, সচেষ্ট হয় মানে বন্ধ করে দেয়। জার্মানি বার্লিন বাগদাদ রেলপথের স্বার্থে অস্ট্রিয়াকে সমর্থন করে। তা জার্মানি মানে সমর্থ কখন হয়, তো ও মানে সমর্থ আছে জার্মানি, আবার এদিকে অস্ট্রিয়াকে সমর্থন করে। অস্ট্রিয়াকে কেন সমর্থন করে, বার্লিন এবং বাগদাদ রেলপথ অস্ট্রিয়ার মধ্যে দিয়ে যাবে, বলছে যে ঠিক আছে আমি তোমাকে, অস্ট্রিয়াকে জার্মানি সমর্থন করবে কি শর্তে না, অস্ট্রিয়ার মধ্যে থেকে বাগদাদ যাওয়ার রেলপথ স্থাপন করবে জার্মানি, তাতে জমি দেবে কে, নিজের দেশের মধ্যে থেকে অস্ট্রিয়া। এই যখন অস্ট্রিয়া রাজি হয়ে যায় তখন জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন করে দেয়। এইভাবে একাধিক ঘটনা বলকান অঞ্চলে যুদ্ধের পরিমণ্ডল করে, মানে বিভিন্ন ইকুয়েশন তৈরি হয়, এক একটা দল তাকে শাসন মানে সমর্থন করছে, ও ওকে সমর্থন করছে, মানে বিভিন্ন যে যার স্বার্থে একে তাকে সমর্থন করছে। এইভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। আর সর্বশেষ যেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, মানে প্রধান মূল প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ যেটা ছিল, সেটা ছিল মূলত হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। এটা 2 নম্বরে একটা আলাদা প্রশ্ন আসে, সেরাজেভো হত্যাকাণ্ড কি, পাশে আলাদা করে লেখা রয়েছে। এখানে হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ, কোথাকার যুবরাজ, অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে বেড়াতে যান। তাহলে এরা কোথায় যায়, বসনিয়ার রাজধানী সেরাজেভোতে বেড়াতে যান। সেখানে তারা ব্ল্যাক হ্যান্ড নামে স্লাভ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। তাহলে একটা সন্ত্রাসবাদী সংগঠন, স্লাভ মানে কি, স্লাভ একটা জাতি, স্লাভ জাতি হচ্ছে অস্ট্রিয়া, এই সার্বিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, এখানে স্লাভ জাতির বিভিন্ন জাতিগোষ্ঠীগুলি বসবাস করে। আর অস্ট্রিয়া যেহেতু এই অঞ্চলগুলোকে দখল করে রেখেছিল, তাই এই অঞ্চলগুলোর অস্ট্রিয়ার প্রতি রাগ রয়েছে। তাহলে অস্ট্রিয়ার যুবরাজ কি হয় এবং তার স্ত্রী সোফিয়া সেরাজেভোতে বেড়াতে গেলে ব্ল্যাক হ্যান্ড নামক স্লাভ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য গ্যাভরিলো প্রিন্সেপ, হ্যাঁ গ্যাভরিলো প্রিন্সেপ কি করে, তোর প্রিন্সেপের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন 1914 28 জুন। এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে খ্যাত। তাহলে সেরাজেভো হত্যাকাণ্ড কি, অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে ঘুরতে গেলে স্লাভ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য গ্যাভরিলো প্রিন্সেপের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন 28 জুন 1914 খ্রিস্টাব্দ। এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। অস্ট্রিয়া সরকার এই ঘটনার পশ্চাতে সার্বিয়ার হাত আছে বলে মনে করে। তাহলে এটা কিন্তু সার্বিয়ার সরকার করেনি, করেছে একটা সন্ত্রাসবাদী সংগঠন, কিন্তু অস্ট্রিয়া মনে করে এতে সরকারের হাত ছিল, সরকার মনে হয় চক্রান্ত করে এদের মেরে দিয়েছে, হ্যাঁ। এবং সার্বিয়াকে এক চরমপত্র দেয়, মানে একটা চিঠিতে পাঠায়। সার্বিয়া সেই চরমপত্রের মাত্র কয়েকটি শর্ত মানতে অস্বীকার করলে
অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। তারা মানে অস্ট্রিয়া অনেক ক্ষতিপূরণ চায়, যে কেমন ক্ষতিপূরণ, অস্ট্রিয়া এই কাজের জন্য দায়ী করে এবং 48 ঘন্টার মধ্যে কতগুলি শর্ত পূরণের দাবি সহ এক চরমপত্র পাঠায়। সার্বিয়া চরমপত্রে সবই মেনে নেয়, তবে 2-1টা তারা যেমন শর্তগুলো মানলে, কিছু কিছু শর্ত ছিল যেগুলো মানলে হয়তো সার্বিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে, সার্বিয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ধ্বংস হতে পারে, নষ্ট হতে পারে। সেগুলি মীমাংসার জন্য কোনো এক আন্তর্জাতিক বৈঠক আহ্বানের কথা জানায়। তারা বলে যে ঠিক আছে, তোমাদের সব কিছু মেনে নিচ্ছি, সার্বিয়া বলছে যে আমরা করিনি, তবু তোমাদের সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু এমন কিছু আমরা মানবো না যেগুলো আমাদের স্বাধীনতায় আঘাত করে, আমাদের জাতিসত্তায় আঘাত করে। তা এগুলো তারা মানতে রাজি হয়নি। তারা বলেছিল চলো একটা আন্তর্জাতিক বৈঠক করি, এই যে বিবাদের মীমাংসা হয়ে যায়। কিন্তু সার্বিয়ার উত্তরে অস্ট্রিয়া মনোপুত হয়নি, অস্ট্রিয়ার মন ভরেনি যা উত্তর দিয়েছে, অস্ট্রিয়া খুশি হয়নি। এর ফলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। তাহলে এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে, মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে বলে মনে করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 8 নম্বরের জন্য, ভালো করে রেডি করবি, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিতে হবে। আর ভূমিকা যেটা আমি হয়তো বলেছি অডিওতে, যেটা ভিডিওতে শুনতে পাবি, প্রথমে ভূমিকাটা যদি শুনে একটু খাতায় নোট করে নিতে পারিস খুব ভালো হয়, আর না পারলে আমি লিখে পাঠিয়ে দেবো।